আচ্ছা দেখেন, তাহলে অন্তরীকরণের যা যা দরকার অ্যাটলিস্ট ফিজিক্সের জন্য বেসিক অন্তরীকরণ কি, কেন অন্তরীকরণ করব, অন্তরীকরণের 14 গোষ্ঠী মোটামুটি উদ্ধার করা শেষ। এই শুনেন, ক্লাস রেকর্ড দিককে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, মনে করবেন যে ধরি এখানে কিছু নেই। আপনারা তো ধরেন ফিজিক্স কিংবা ম্যাথ করার সময় তো মানে ধরবেন এখানে কিছু নেই। আমরা ক্যালকুলাসের 2টা পার্ট বলছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা মেইনলি অন্তরীকরণ কি, অন্তরীকরণের কী কী সূত্র দরকার সব কিছু A to Z আমি দেখাবো। আর কলম সৈনিকরা দয়া করে কলমটা বন্ধ করবেন, হ্যাঁ? কেন কলমটা? এই তার একটা সৈনিক ব্যাগ এক পাশে রাখো, কলম সৈনিকরা কলমটা এক পাশে রাখবেন। তো ক্যালকুলাসের 2টা পার্ট অন্তরীকরণ। আমরা কালকে জাস্ট বলছিলাম যে অন্তরীকরণ কি। অন্তরীকরণ হচ্ছে একটা ঢাল প্রকাশ করে কিংবা পরিবর্তন প্রকাশ করে, মানে এক্সের সাপেক্ষে ওয়াই কী কী পরিবর্তন হয়। তো আজকে আমরা একদম ইন ডিটেলসে অন্তরীকরণ কী, অন্তরীকরণের সূত্র যা যা লাগে আর কি। হয়তো ম্যাথে করবা 1 মাস 1.5 মাস ধরে করবা। এখানে আমাদের বেসিক লগুলো আমি বিশেষ করে দেখা দিব আর কি, যেগুলো তোমাদের ফিজিক্সে দরকার। তো আমি গতদিন তোমাদেরকে বলছিলাম যে ফাংশন কি, হোয়াট ইজ ফাংশন, এটা একটু তোমাদেরকে দেখে আসার জন্য। কেউ একটা স্মার্ট সংজ্ঞা দিতে পারবা হোয়াট ইজ ফাংশন? বলতে পারবা কেউ? আচ্ছা স্মার্ট না, খ্যাত সংজ্ঞা দাও দেখি, বলো তো, মানে খ্যাতভাবে বলো, কোনো অসুবিধা নেই, স্মার্ট হওয়ার দরকার নেই। মানে তুমি যাই বুঝো তাই বলো, বলো তো। তো তুমি কি জানো ফাংশন কি? তোমার সূর্য বলতে পারবা ফাংশন কি? বলো, মনে যা আছে। ফাংশন করছো না? নাই হায়ার ম্যাথে ফাংশন করছো, জেনারেল ম্যাথে ফাংশন করছো, সাইম বলো, ভুল বলো, আখাইডা বলো, আন্দাজে বলো, কোনো অসুবিধা নেই, বলো। অন্তরীকরণ পড়ার আগে আমাদেরকে ফাংশন সম্পর্কে জানতে হবে। আমরা 9-10-এ আমরা গতকালকে তোমাদের এটা কাজ হিসেবে দিয়েছিলাম যে ফাংশন শব্দটা তোমরা বাসা থেকে ভালোভাবে দেখে আসবা, কিন্তু সবাই বাসাভাবে ভালোভাবে ঘুমাইছো, হ্যাঁ? তো ভালোভাবে ঘুমানো আর ভালোভাবে ফাংশন দেখা কিন্তু সেম কথা, ঘুমাবে অসুবিধা। ফাংশন হচ্ছে টাইপ অফ একটা মেশিন। মেশিনে কি হয়, ধরো একটা মেশিন, ধরো পানি সেচ দেওয়ার একটা মেশিন। এই মেশিনে তুমি তেল দিচ্ছ বা মোবিল দিচ্ছ, যাই দাও না কেন, এরকম বিভিন্ন টাইপের মেশিন হতে পারে। এই যে আমি তেল দিচ্ছি, এটাকে আমি ইনপুট বলি, এবং বিনিময়ে ওই মেশিনটা আমাকে পানি সেচ দিচ্ছে, পুকুর থেকে পানিটা জমিতে দিচ্ছে। ওই কাজটা করছে কি, মানে ইনপুট দিচ্ছে, আউটপুট পাচ্ছি। তো এই মেশিনে যেরকম আমি কোনো একটা কাজ করতেছি, বিনিময়ে আমি আরেকটা কাজ পাইতেছি, সেটা হচ্ছে একটা কি মেশিন। তো ম্যাথের ভাষায় এটাকে আমরা ফাংশন বলি, যে আমি কোনো একটা জিনিসকে ইনপুট দিব, আমি আউটপুট পাবো। নর্মাল ভাষায় ওয়াই ইকুয়াল টু ধরো ফাংশন অফ এক্স স্কোয়ার প্লাস 2x, আমি দেখাই দিচ্ছি। তো এখানে তুমি যদি এক্সের বিভিন্ন মান বসাও, ওয়াইয়ের বিভিন্ন মান পাবা না। অর্থাৎ তুমি যদি মেশিনে ভালো একটা মেশিন নাও, তুমি যদি একটা 50 ওয়াটের মেশিন নাও, ওই মেশিনে ভালো কাজ করবে নাকি 20 ওয়াটের মেশিনে ভালো কাজ করবে? 50 ওয়াট নর্মাল আমাদের ওয়াটের উপর নির্ভর করে, কিংবা মেশিনের দক্ষতার উপর নির্ভর করে। তুমি ধরো ধরো তোমরা দুইজন, হ্যাঁ, তুমি আর তুমি, ধরো এ ব্যক্তি আর বি ব্যক্তি, এই যে এ ব্যক্তি আর বি ব্যক্তি, এটা হচ্ছে এ ব্যক্তি, এটা হচ্ছে বি ব্যক্তি। ধরো এই ব্যক্তি 50 ওয়াটের একটা মেশিন নিল, এও 50 ওয়াটের একটা মেশিন নিল, বাট এর মেশিনটা তথাকথিত একটু নতুন আর এর মেশিনটা তথাকথিত একটু পুরান। সিমিলারলি ভালো আউটপুট দেবে। তাহলে আমরা আইসিটিতে বলো, ম্যাথে বলো, 2টা শব্দের সাথে খুবই 2-3টা শব্দ, ইনপুট, আউটপুট, ফাংশন। তাহলে ফাংশন শব্দটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। ধরো এই যে, ধরো এটা হচ্ছে আমাদের একটা মেশিন, এটা কি একটা মেশিন। ধরো এই মেশিনে তুমি ইনপুট দিবা, মেশিন, তুমি এখানে কি দিবা, ইনপুট দিবা। ইনপুট দিলে বিনিময়ে তুমি কি পাবা, একটা আউটপুট পাবা, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, ম্যাথের ভাষায় আমরা কিভাবে বলবো, হ্যাঁ? তাহলে ফাংশনকে তুমি অনেকভাবে আইডেন্টিফাই করতে পারো। একাধিক ইনপুটের জন্য যখন আমরা একাধিক আউটপুট পাই, এটাকে ফাংশন বলে। বা এক্সের বিভিন্ন মানের জন্য যখন আমরা ওয়াইয়ের বিভিন্ন মান পাই, তখন সেটাকে কী বলি? তো সবসময় যে এক্স হবে ওয়াই হবে এরকম না। ধরো আমি ফাংশনটা টি এর ফাংশন ধরলাম আর কি। ধরো যে ফাংশন অফ টি ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার প্লাস 5t। তো এখানে টি এর বিভিন্ন মানের জন্য আমি ফাংশনটা বিভিন্ন পাবো না। আমার এখানে কার ফাংশন, ভেরিয়েবলটা কার, সময়ের বা টি এর। সবসময় যে এক্সের হবে এরকম না। আমরা 9-10 থেকে একটা গড় বাঁধা মুখস্থ করেছি এক্স, ঠিক আছে? তো ধরো জিনিসটা হচ্ছে এরকম আর কি, যে ধরো ওয়াই, আমি একটা ফাংশন ধরলাম, ধরো ফাংশন অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। আরও সহজ বাড়ায় প্রথমে বলি এক্স স্কোয়ার, কি এক্স স্কোয়ার। তো তুমি এখানে এই ফাংশনটাকে ওয়াই ধরো। নর্মালি আমি যে ফাংশনটা, এটা কি ধরে নিই, ওয়াই ধরে নিই। তো ধরো এক্সের মান যদি এখানে 1 হয়, তাহলে বলো তো ওয়াইয়ের মান কত হবে?
1 স্কোয়ার 1, এক্সের মান যদি এখানে 2 হয় ওয়াইয়ের মান কত হবে 4, এক্সের মান যদি এখানে 3 হয় ওয়াইয়ের মান কত হবে 9। তাহলে এখানে আমার বলতে পারবা এই যে এই জিনিসগুলোকে আমি কি বলি ইনপুট, কি বলি, আর এই জিনিসগুলো আমরা কি বলি আউটপুট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনপুট আউটপুট। এখন আমরা যদি এটার জন্য একটা গ্রাফ রচনা করি, আমি বলছিলাম গতকালকে অন্তরীকরণ করার আগে, আমরা এখন অন্তরীকরণ যাই না, আমরা ফাংশন বলতেছি, একটা পরিবর্তন বোঝায় এক্সের সাপেক্ষে। তোমরা 19-এ ঢাল করছো না, ঢাল, যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণের আরেকটা নাম কিন্তু ঢাল, অন্তরীকরণ বের করা আর ঢাল বের করা কিন্তু পাই সেম। এই শব্দগুলোর সাথে আমরা খুবই ক্লিয়ারভাবে জানবো, একটু মনোযোগ দিবা। ধরো আমি তোমাকে এই ফাংশনের জন্য তোমাকে যদি আলাদা আলাদা ফাংশন দিই, তুমি আলাদা আলাদা গ্রাফ বের করতে পারবে না, খুবই নর্মাল ব্যাপার। তোমাদের দেখি কথা বন্ধ হয়ে গেছে, অসুবিধা নেই, আমি এগুলো কাট করে দিই, কথা বলো, তোমরা আতঙ্ক হয়তো কিছু নেই বাবা। ওকে, ধরো এটা হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, এক একটা বোবা বুতে লাগু হয়েছে। তো ধরো এই বরাবর আমি এক্স নিলাম, এই বরাবর ওয়াই নিলাম। বলো এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু কত পাবো 1। হ্যাঁ, এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালুটা কত পাবো 4, 4 না 4, তাহলে এটা 4, এটা ধরো 2। এক্সের ভ্যালু যখন 3, ওয়াইয়ের ভ্যালুটা কত 9। ধরো এই বরাবর, এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে এই বরাবর। আমাদের এই গ্রাফটা কেমন হবে জানো, এই গ্রাফটা হবে এইরকম, মানে এখানে আমাদের বিন্দুটা এইভাবে মিলিত হবে আর কি। এটাকে আমরা পরাবৃত্ত, যখন তোমরা আরও হায়ার ম্যাথমেটিক্স পড়বা সেকেন্ড পেপারে, তখন দেখবে আর কি যে এই গ্রাফটা দেখতে এরকম হবে। তাহলে বলো তো এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি সমান, ঢাল সমান। দেখো এ একটু বেশি কম খাড়া, এ আর একটু খাড়া, আস্তে আস্তে খাড়া হচ্ছে বেশি, ঠিক আছে। তো এই জিনিসগুলো যেভাবে আমরা জানবো সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা ফাংশন কিংবা মানে ফাংশনের কাজ। এখন আমরা অন্তরীকরণ জানি না, ফাংশন থেকে আমরা পরবর্তী দেখবো যে অন্তরীকরণ কীভাবে কাজ করে। তো আমি গত ক্লাসে তোমাদেরকে উঠে দিয়ে মানা করছি, আজকে বিষয়গুলো একটু উঠাও। ধরো আমার এখানে আমি 3টা গ্রাফ এখানে দিব। ধরো কেস 1-এর একটা গ্রাফ আমি তোমাদেরকে যদি দেখাই, ধরো এই গ্রাফটা অনেক রকমের গ্রাফ হইতে পারে, হাবি যাবি দুনিয়াতে এত রকমের ফাংশনের গ্রাফ এক্সিস্ট করে তোমরা বিশ্বাসও করতে পারবে না। ফাংশন তো তোমার মন মতো একটা ধরতে পারবা। তুমি ধরো কেউ ধরলে এক্স স্কোয়ার, আরেকজন বললো না আমি মানি না এক্স স্কোয়ার প্লাস 5, বা আরেকজন বললো না আমি মানি না এক্স স্কোয়ার প্লাস 5, আবার এখানে 2x z। তাহলে তুমি ইচ্ছা রকম দুনিয়াতে এমন কোনো ফাংশন আছে যে তুমি মানে কল্পনা করতে পারো, অনেক ফাংশন। তো কোন ফাংশনের গ্রাফ কেমন আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট দিব, বুঝছো, বাসায় তোমরা ট্রাই করতে পারবা জিনিসগুলো মজার জন্য আর কি। ওই ওয়েবসাইটে তুমি যেই ফাংশনটা ইনপুট দাও ওই ফাংশনের গ্রাফটা দেখাবে। আমার এই সিম্বলিক ইকুয়েশন না কি একটা আমি তোমাদেরকে ক্লাস শেষে দিয়ে দিব গ্রুপে লিঙ্কটা, যে তখন তুমি দেখবে যে তোমার মন মতো যত রকমের ফাংশন আসে। ধরো আমি তোমাকে একটা ফাংশন করাবো এখানে যে এই ফাংশন গ্রাফ এরকম, তোমার ধরো বিশ্বাস হলো না, বিশ্বাস হবে যদি তুমি ওই এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান বসাও। বাট যখন তুমি ওই এই কী বলে ওয়েবসাইটেতে সমীকরণগুলো বসাবে তখন দেখবা আলাদা আলাদা ফাংশনগুলো পাবা, ঠিক আছে। এরকম কয়েকটা উপকারী ওয়েবসাইট আছে, এগুলো আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা দিব। আবার কেমিস্ট্রিতে কিছু রিয়াকশান আছে যে এটার সাথে এটা রিয়াকশান করবে কিনা, হ্যাঁ আচ্ছা ওকে, এটা আমরা পরে দেবো। তো কেস 1-এ ধরো আমি তোমাদেরকে একটা গ্রাফ দিলাম, সেই ধরো গ্রাফটা হচ্ছে এইরকম, এইরকম। এখানে একটু বুঝার আছে, এটাকে আমি বললাম মূল বিন্দুগামী সমীকরণ, মূল বিন্দুগামী একটা গ্রাফ। তো মূল বিন্দুগামী গ্রাফ কেমন হয় তোমরা জানো, ওই যে ওয়াই ইকুয়াল টু কত mx, ধরো এখানে x ধরলাম আর কি, m এর মান ধরো 1 ধরলাম, ওয়াই বুঝতেছ, এই বুঝতেছ। তো আমি ধরলাম ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, সবাই মনোযোগ দেবে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তো এই বরাবর আমি ধরলাম 1 2 3 4 5 6 7 8। তো আমি নির্দিষ্ট 2টা পয়েন্ট ধরবো, নির্দিষ্ট 2টা পয়েন্ট ধরবো। দেখো ধরো আমি এখানে 3 পয়েন্টটা ধরলাম, এখানে 3 বরাবর উপর উঠলাম, এখানে কি 3কে ফেলাম না, এতটুকু বোঝা গেছে। ওকে, তাহলে 3 পরে আমি এখানে যাই ধরো না কেন, আমি ধরো 2 ডিফারেন্স ধরলাম। কত ডিফারেন্স 2, কথা বলতে হবে, হ্যাঁ ক্যামেরা দেখি এগুলো দেখি সাংবাদিকের মতন আতঙ্ক হয়ে গেছে। আচ্ছা এই চিত্রটা আঁকা তো এখানে মানে অনেক কঠিন, ও মাগজ রকেট সায়েন্স পড়াইছে, এটা তো বুঝছো কেমন আঁকছি। এখন দেখো তো তুমি যখন এক্সের ভ্যালু পরিবর্তন করছো, এই যে এখানে এক্সের মান হচ্ছে 3, এখানে এক্সের মান হচ্ছে 5, তখন দেখো তো এক্সের মান 3-র জন্য তুমি ওয়াইয়ের মান 3 পাইছো না, যে এখানে ওয়াই 3 আবার ওয়াই 5, এতটুকু বুঝছো কিনা। এটা হচ্ছে
এটাকে বলা হয় এক্সের ডিফারেন্স। ডিফারেন্সকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, 19 আশা করে দেখছো, ডেল নামক একটা চিহ্ন বা পার্থক্য। তাহলে এইটাকে আমরা বলতে পারি ডেল এক্স। দেখো তো এই ডেল এক্সের জন্য এখানে আমাদের ডেল ওয়াইটা হয়েছে না? তাহলে দেখো তো এক্সের কিছু মান পরিবর্তনের জন্য ওয়াইয়ের কিছু মান পরিবর্তন হয়েছে, খুবই স্বাভাবিক ব্যাপার। ভাগ্যক্রমে এখানে এক্সের মান কতটুকু পরিবর্তন হয়েছে? 2, 3 থেকে 5-এ গেছে। ওয়াইয়েরও কত গেছে? 3 থেকে 5-এ। হ্যাঁ, তাহলে এখানে কারণ কি? কারণ ওয়াই ইকুয়াল টু এক্স এর জন্য। তো সব গ্রাফ তো এরকম হবে না। তো আমি এখানে তোমাকে আরও একটা চিত্র দিয়ে বুঝাবো আর কি। এমন দেখো, এখানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান পাইছো না, ডাল পরিবর্তন হয়েছে না? তো আরেকটা চিত্র আমি দিচ্ছি, এটা একটু খেয়াল করো। ধরো এরকম, ধরো এই গ্রাফটা হচ্ছে এইরকম। তো এইটা তোমরা এখন আপাতত এই গ্রাফটা ধরো এরকম, আর এই গ্রাফটা সমীকরণ হবে এরকম, ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কয়ার, এই যে এক্স স্কয়ার সমান সমান 4ay। তো এটা কেন এরকম হবে এটা তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে পাবা, বাট আপাতত ধরে রাখো, পরাবৃত্তের সমীকরণ আপাতত ধরে রাখো যে এরকম একটা গ্রাফ পাবা। তো এখন ধরো তুমি এখানে এই মানটা নাও, 1 2 3 4 5 6, আবার ধরো 1 2 3 4 5 8 6, হ্যাঁ 7, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে ধরো এখানে কতটুকু ধরলা? ধরো 3 থেকে 5 ধরলাম। ধরো গ্রাফটা এইভাবে দিই আমি আর একটু বোঝানোর জন্য, এরকম ধরো এখানে এতটুকু গেছে, ধরো 7 ধরে নিলাম। বলো তো এখানে এটাকে x3 বলতে পারি, এটাকে x5 বলতে পারি। তাহলে আমারও বলো তো এক্সের ডিফারেন্স হয়েছে না? এক্সের ডিফারেন্সটা কত হয়েছে? হ্যাঁ কত হয়েছে? 2 না? তারপরে এখানে যদি ওয়াই ডিফারেন্সটা হয়, ধরো এখানে 1, তো এটা 1.5, বুঝো ভালো করে। বাট দেখো তো এই গ্রাফের সাথে এখানে এটা হচ্ছে ডেল এক্স, আর এই পরিমাণে এটাকে আমরা কি বলবো? ডেল ওয়াই। হ্যাঁ কি না? ডেল ওয়াই। এখন আমার এতটুকু বলো যে এখানে ডেল এক্সের যতটুকু পরিবর্তন, ডেল ওয়াইয়ের ততটুকু পরিবর্তন। এখানে দেখো তো ডেল এক্সের কম পরিবর্তনের জন্য ডেল ওয়াইয়ের বেশি পরিবর্তন হয়েছে না? এই যে এখন আমরা অন্তরীকরণটা বুঝে গেছি। মানে এক্সের মান কি পরিবর্তনের জন্য ওয়াইয়ের মান কতটুকু পরিবর্তন হবে, এটাকে আমরা কি বলবো? অন্তরীকরণ বলবো, অনুপাত আর কি। এটা আমরা পরবর্তী দেখতেছি। এখন বুঝতেছো যে সব সময় যে এই মানে এক একটা গ্রাফের জন্য এক এক রকম হবে, এক একটা পয়েন্ট এক এক রকম হবে। ধরো এখানে এতটুকু আমি এখানে দিলে তো এখানে দেখবে এক্সের মান কম, ওইটা ওয়াইয়ের মান আরও, মানে এক্সের মান বেশি ওয়াইয়ের মান কম। যদি এখানে দেখো 1 থেকে 2-তে দেখো এতটুকু পরিমাণ, এখানে ডেল ওয়াই আর এটা হচ্ছে ডেল এক্স। তাহলে বলতে এখানে ডেল এক্স বেশি না? তো এক এক সময় এক একটা বেশি হবে। সেটা আমাদের একটা গ্রাফের একটা নির্দিষ্ট পয়েন্টে নির্ভর করবে। আমি কি এতটুকু বুঝতে পারছি যে এই দুইটা গ্রাফের পার্থক্য? মানে জাস্ট এতটুকু বুঝো যে ডেল এক্সের পরিবর্তনের জন্য ডেল ওয়াই কতটুকু পরিবর্তন হয় বা কীভাবে পরিবর্তন হয়, এই জিনিসটা যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি এটাকে আমরা অন্তরীকরণ বলব। বুঝছো? এই দুইটা গ্রাফ উঠাও সুন্দর করে বুঝে। তারপরে আমি আরেকটা গ্রাফ দেখাবো। ধরো এটা হচ্ছে কেস 2, আমি আরেকটা চিত্র দেখাবো, সেটা হচ্ছে কেস 3। আচ্ছা ওকে, এখন আমি ধরো কেস 3 একটা দিচ্ছি, এটা একটু ভালো করে দেখো। কেস 3টা কলম শনিক কলম অফ করবে। ধরো এটা ওয়াই, ধরো গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই দেখো, ধরো এই পয়েন্টটা হচ্ছে ধরো 2 1 2 মানে কমানো যাইতেছে আর কি। এই পয়েন্টটা ধরো 3, ধরো আরেকটা পয়েন্ট এখানে হচ্ছে ধরো 10 আর 3 না, ধরো এটা 5 ধরলাম। তাহলে এখানে ডিফারেন্সটা কত? এই যে 1, আচ্ছা আমি বসাচ্ছি, হ্যাঁ 1 2 3, ধরো এটা 4 দিলাম, 4 5 6 7 8 9 10, ধরো এটা 11, হ্যাঁ 11, আর এখানে ধরো 12, আর এটা কত? ধরো 13, আর একটু এই পাশে দিচ্ছি, ভালো করে খেয়াল করে। হ্যাঁ এখানে একটা মানে এই দুইটা আগে যে দুইটা গ্রাফ দেখাইছি, এই দুইটা গ্রাফের টুইস্ট এখানে পাই যাবা। বলো তো এখানে আমাদের ডেল এক্সের পার্থক্য কতটুকু? এই ডেল এক্সের পার্থক্য কতটুকু সূর্য? 2। ফুলক এখানে ডেল এক্সের পার্থক্য কতটুকু? 2 না? 2, ডেল এক্স 2। বলো তো এই ডেল এক্সের জন্য এটা না ডেল ওয়াই, এতটুকু ডেল ওয়াই,
নাকি? আবার এখানে এটা না ডেল ওয়াই নাকি? এখানের ভিতর কি বুঝতে পারছো, কে বলতে পারো? মানে এই দুইটা জিনিস আমি যারা কি বুঝেছি যে এখানে ডেল এক্স একই হলেও, দেখো ডেল এক্স একই হলেও ডেল ওয়াই কিন্তু পার্থক্য, এখানে ডেল ওয়াই বেশি হতেই পারে। একটা ফাংশনের অ্যাট দ্য পয়েন্টে ডেল এক্স বেশি আর একটা পয়েন্টে ডেল এক্স কম হইতে পারে, মানে ডেল ওয়াই মানে ওয়াইয়ের পরিবর্তনটা কম হইতে পারে, নর্মাল। এই জন্য আমি এই চিত্রটা বুঝেছি আর কি। যেমন দেখবা তোমরা কিছু কার্ভ দেখবা না, যে এরকম ঢেউ আকাশে বাতাসে এরকম, হ্যাঁ ঢেউ আর কি। তো এই ঢেউয়ের একটা পয়েন্টে ধরো এই, যেমন তো আমি যদি তোমাকে এই গ্রাফটা দিই, গ্রাফ জিনিসটা খুবই সুন্দর আর কি, তোমরা একটু বাসায় রিসার্চ করে, হ্যাঁ ভালো লাগবে। যেমন দেখো এই পয়েন্টের ঢাল একটা তেমনটা নামতেছে না, এই প্রায় সমান্তরাল থাকতেছে না, আমরা যেটাকে বৃত্তের ক্ষেত্রে স্পর্শক বলি আর কি। যেমন এর স্পর্শকটা পাই এরকম, এর স্পর্শকও পাই এরকম, এর স্পর্শক এরকম, তাহলে এর স্পর্শকটা তথাকথিত একটু এক্সকে সমান্তরাল না? হ্যাঁ, তাহলে এগুলো আমাদের ওই ঢালের মানে ওই গ্রাফের বিভিন্ন পয়েন্টে নির্ভর করবে, বুঝছো? তাহলে এখানে দেখো ডেল এক্স একই কিন্তু ডেল ওয়াই বেশি না, তাহলে একটা গ্রাফের ক্ষেত্রে ডেল এক্সের পরিমাণ একই হলে ডেল ওয়াই পার্থক্য। অনুরূপভাবে কিছু ক্ষেত্রে দেখবে যে ডেল ওয়াই একই ডেল এক্স পার্থক্য, এরকম গ্রাফ হতে পারে না? যদি আমরা এখান থেকে দেখছি, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে ডেল এক্স একই হলেও ডেল ওয়াই ভিন্ন হতে পারে। লিখে নাও তোমরা, ভিন্ন হতে পারে। আশা করি এই তিনটা গ্রাফের মাধ্যমে আমি তোমাদেরকে ঢাল কিংবা এক্সের পরিবর্তন, ওয়াইয়ের পরিবর্তনগুলো বোঝাতে পারছি। কিংবা ডেল ওয়াই একই হলেও ডেল এক্স ভিন্ন হতে পারে, এক হতে পারে, সেটা নির্ভর করবে সমীকরণের কিংবা গ্রাফের উপর, নির্ভর করবে গ্রাফের উপর। সবাই একটু লিখে নাও। এখান থেকে আমরা কি জানছি? এখান থেকে আমরা জানছি যে আমার কি পরিমাণ ইনপুটের জন্য আমার ইনপুট অনুযায়ী আউটপুট কি হবে, এটাই তো এটার মেইন কাহিনী। তো চলো আমরা ইনপুট আউটপুট অনেক বিজ্ঞানী হয়ে গেছে, নিজের একটু ম্যাথমেটিশিয়ান ফিল নিয়ে ফেলছি, চলো আর একটু ফিল নিই। এখন দেখো অন্তরীকরণ মানে শব্দটার মানে হচ্ছে অনুপাত, ঢাল, যাই বলো। আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমরা আসলে পড়তেছি অন্তরীকরণ নিয়ে কোনো কথা বলি নাই। তো ওই কান টানলে মাথাটাও আসবে, আমরা এতক্ষণ কান টানছি, মাথা আমাদের কাছে চলে আসছে এই পিছনে। আচ্ছা, অন্তরীকরণ মানে লেখো যে অন্তরীকরণ মানে অনুপাত, এক কথায় অনুপাত। কার অনুপাত? ওয়াই এবং ওয়াইয়ের পরিবর্তন কে আর এক্সের অনুপাত। এই অনুপাত মানেই বুঝাই ওয়াই এর পরিবর্তনের সাথে এক্সের পরিবর্তন। এটা বুঝাই, বুঝছো? তো অনুপাত জিনিসটা কি? উপরে হবে ডেল ওয়াই আর নিচে হবে কত? ডেল এক্স। মানে আমার আউটপুট অনুযায়ী ইনপুটের কি পরিমাণ অনুপাত, এটাকে আমরা কি বলবো? অন্তরীকরণ বলবো। এই কথাটা থেকে অন্তরীকরণ আসে, বুঝছো? ধরা একটা সমীকরণে বা একটা এতে ধরা ওয়াইয়ের পার্থক্য হচ্ছে 5, এক্সের পার্থক্য হচ্ছে 3, তাহলে 5/3, এটাকে আমরা কি বলবো? অন্তরীকরণ বলবো। বোঝা গেছে? তাহলে এই লাইনটা বুঝাই, এই লাইনটা দ্বারা আরো একটা জিনিস বুঝাই, কি বুঝায় বলো তো? এক্সের সাপেক্ষে ওয়াই কতটুকু পরিবর্তন হয়, বুঝছো? এই লাইনটা দ্বারা কি বুঝাই? হ্যাঁ, পরবর্তী পরিবর্তন হয়, বাড়ে নাকি কম, এগুলো তো আমরা ভাগ করলে দেখবো। ধরো যদি ওয়াইয়ের মান বেশি হয়, এক্সের মান এক হয়, তখন ভাগটা বেশি আসবে, বা ওয়াইয়ের মান কম হলে ভাগটা কম আসবে। তাহলে এটা দ্বারা আমরা আরো কি লিখতে পারি? যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের মান কতটুকু পরিবর্তন হয়, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের মান কতটুকু পরিবর্তন হয়। আশা করি বুঝা গেছে। এটা একটু উঠে নাও। তো একটু খেয়াল করো, এখন লেখা বন্ধ করো। এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা দ্বারা আমরা কি বুঝি? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বুঝি। ডিফারেন্সিয়েশনের প্রথম অক্ষর কি? ডি না? তো তুমি দেখবা, আমি তো তোমাকে এখন যখন দেখাইছি যে ঢালটা এরকম করে দেখাইছি না, যে এক্সের মান 2, এক্সের মান 3, তখন আমি তোমাদেরকে গতকালকে আরও একটা কথা বলছিলাম, আমি মানটা যত বেশি ছোট নিব কিংবা যত বেশি ক্ষুদ্র নিব, আমি একজ্যাক্ট ভ্যালুটা তত বেশি পাবো, বুঝছো? তো আমি এক্সের ভ্যালু ধরো এখানে 2 থেকে 2.1, তার মানে 0.1, ধরো 2 থেকে 2.0001, তাহলে এখানে পার্থক্য কত? 0.0001।
তাহলে এক্সের পার্থক্য যত কম হবে ওয়াইয়ের মানটা কিংবা আমার ঢালটা এক্সাক্ট বেশি জানবো। তো তুমি এখানে লিখবা যে ডেল এক্স এর মান অনেক 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 ছোট হলে, এখন লিখিও না, সেমি লিখতেছে, অনেক অনেক ছোট হলে, ডেল এক্স এর মান অনেক অনেক ছোট হলে তখন ডেল ওয়াইয়ের মানও ছোট হবে, খুবই স্বাভাবিক। এই ছোট হলে তখন আসে আমাদের অন্তরীকরণ শব্দটা। তখন আমি এখানে ডেল না দিই, এই যে ডি দিই, উপরে ডি এবং ডি এক্স দিই। এখন থেকে এই জিনিসটা তোমার লাইফে কত কোটিবার অসংখ্যবার পাইবা যদি পড়াশোনা করো আর কি, যদি না মানে গ্যারেজে কাজ টাজ করো, ঠিক আছে। ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এটাকে আমরা কি বুঝতে পারছি? এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি ডি এক্স আর এখানে ওয়াই। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝায়, এক্সের সাপেক্ষে কতটুকু ওয়াইয়ের পরিবর্তন। ধরো আমি তোমাকে দিলাম যে ডি ডি থিটা ওয়াই, থিটার সাপেক্ষে ওয়াই কতটুকু পরিবর্তন। ধরো আমি তোমাকে দিলাম ডি ডি টি এক্স, টির সাপেক্ষে এক্স কতটুকু পরিবর্তন। তাহলে এই লাইনগুলো বুঝছো তো? তাহলে এটা দ্বারা বোঝাই এক্সের সাপেক্ষে ওয়াই কতটুকু পরিবর্তন, এটা দ্বারা বোঝায় থিটার সাপেক্ষে ওয়াই কতটুকু পরিবর্তন, এটা দ্বারা বোঝায় টি এর সাপেক্ষে এক্স কতটুকু পরিবর্তন। যদি এরকম দেয় যে ডি ডি ওয়াই, ডি ডি এক্স আর ডি ডি ওয়াই, এরকম তো হইতে পারে, হতে পারে না। ওইটার বিপরীত আর কি, ওয়াইয়ের সাপেক্ষে কতটুকু এক্স পরিবর্তন হয়। ক্লিয়ার? তাহলে এই লেখাগুলো লিখবার কি যে এটা দ্বারা কি বোঝাই, থিটা এর সাপেক্ষে লেখো এক্স এর পরিবর্তন, এটা দ্বারা বোঝাই টি এর সাপেক্ষে, নিচে যে থাকবে তার সাপেক্ষে। যেমন এখানে নিচে কি আছে, এক্স, আমরা এক্স এর সাপেক্ষে চিন্তা করছি, এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন, এটা দ্বারা বোঝায় ওয়াই এর সাপেক্ষে বুঝছো? পুলক বোঝা গেছে? হ্যাঁ, এতটুকু লেখা হয়েছে। এখন দেখো এই যে আমি এখানে ওয়াইটাকে একটু আলাদা করে লিখছি না, ওয়াইটাকে একটু আলাদা করে লিখছি, কাহিনী আছে। এই ডিডিএক্স এটাকে ডি বাই ডিএক্স উচ্চারণ করবে না, তাহলে কিন্তু ভুল, এটাকে উচ্চারণ করতে হবে ডিডিএক্স। আর ফিজিক্সে দেখবে তোমরা যখন পড়বা তখন ডি না দিয়ে এরকম ডেল দেয়, ডি না দিয়ে এরকম ডেল দেয়, বুঝছো? তো ওটারও কাহিনী আছে, ওটাও কেন এরকম দেয় আমি বলবো ফিজিক্স ক্লাসে যখন আমরা যাবো। আমরা কিন্তু এখনও কিন্তু এটা ম্যাথের বিষয়বস্তু আর কি, যেহেতু এটা ফিজিক্সের সাথে কানেক্টেড, এই জন্য আমি পড়াচ্ছি। এই যে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এই ডিডিএক্স উচ্চারণটা এভাবে করবে ডিডিএক্স। এই ডিডিএক্স কিন্তু একটা অপারেটর। হোয়াট ইজ অপারেটর? যেমন যোগ একটা অপারেটর, বিয়োগ একটা অপারেটর, মাল্টিপ্লাই একটা অপারেটর, ডিভাইডার একটা অপারেটর, হ্যাঁ, পার্সেন্টেজ একটা অপারেটর। অনুরূপভাবে এই ডিডিএক্স এটি একটি অপারেটর। এই অপারেটর কি কাজ করে, ওয়াইয়ের কতটুকু পরিবর্তন তার সাপেক্ষে এটা চিহ্নিত করে আর কি, এটি একটি অপারেটর। অপারেটর যেমন যোগ বিয়োগ, যোগ বিয়োগ, আচ্ছা হ্যাঁ বলতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ না, সিমিল প্রশ্নটা অহেতুক প্রশ্ন, যুক্তিসঙ্গত প্রশ্ন না। সব কিছু তুমি ডিডি কাটতে পারবা না। ডিডি কাটলে এখানে আমি তো এখানে যখন তুমি এইভাবে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখবা, ডেল ওয়াই বাই ডেল এক্স, এখানে এইটা এই পুরোটা দ্বারা বোঝায় ওয়াইয়ের কতটুকু পরিবর্তন। তুমি এখানে ডেল ডেল কাটে দিবে, জীবন দেখছো কখনো? তো ডেল শব্দটা থেকে আমাদের আলটিমেটলি ডি শব্দটা আসছে আর কি। আমি আশা করি এতটুকু পরিমাণ বুঝতে পারছি। এখন আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল পার্টে যাব। তো আমি এখন তোমাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা কোশ্চান দিব। কোশ্চান হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর অন্তরীকরণ কত? আচ্ছা বলো তো, এর অন্তরীকরণ কত হইতে পারে? ওয়াই ইকুয়াল টু এক্স এর ফাংশনের অন্তরীকরণ কত হইতে পারে? অন্তরীকরণ মানে কি, এক্স এর মানের জন্য ওয়াইয়ের কতটুকু পরিবর্তন। যেহেতু এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে দেখো উপরে ধরো তুমি ওয়াইয়ের মান 3, এক্স এর মান কত হবে? 3। ওয়াইয়ের মান 5, এক্স এর মান কত? 3 থেকে 5 গেলে 2, ওখানেও 3 থেকে 5 গেলে 2, তাহলে উপরেও 2 নিচেও 2, আলটিমেট উত্তর কত? 1। তো এটা থেকে আমরা একটা সূত্র স্থাপন করবো আর কি, যে কেমনে আসে আমি বুঝাচ্ছি আরেকবার। ওয়াই ইকুয়াল টু এক্স, ধরো এরকম গ্রাফটা এরকম হবে না? ধরো এক্স এর মান যখন 3, তাহলে ওয়াইয়ের মানও কত হবে? যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াইয়ের মানও কত? 3।
ধরো এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মানটা কত হবে? এই 5 এখানে লিখতেছি কেন? 5। তাহলে এই ডেল এক্স এর পরিমাণ কত? 2। অলসো ডেল ওয়াই এর পরিমাণ কত? 2। তাহলে আমরা অন্তরীকরণ মানে কি জানি? ডেল এক্স বাই ডেল ওয়াই। এখন আবার কেউ বলে না ডিডিএক্স লিখবেন না। ডিডিএক্স কখন লিখি? যখন অনেক ক্ষুদ্র ধরি, ছোট 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 ভ্যালু 0.001, হ্যাঁ, এগুলো 2 কি 0.001, তাহলে এটা ডেল এক্সের মান 2, এটার মান 2, আলটিমেট উত্তর আসে 1। তাহলে এই ফাংশনের অন্তরীকরণ কত? 1। অনুরূপভাবে আমরা একটা সূত্র দাঁড় করাবো, এটা একটু উঠে নাও, 2 সেকেন্ড সময়। ওকে, তো এইটা যদি বোঝা হয়, এখন আমরা একটা খুবই কালজয়ী একটা সূত্র, খুবই কি কালজয়ী একটা সূত্র আমরা এখন দেখাবো। সূত্রটা হচ্ছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সমান সমান লেখা যায় ভালোভাবে সবাই, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কিছু বুঝছো? কিছুই বুঝো না, দেখো বুঝো। এক্স টু দি পাওয়ার এন, তুমি কাকে অন্তরীকরণ করতেছো? এক্স টু দি পাওয়ার এন কে। এক্স টু দি পাওয়ার অন্তরীকরণ হবে ওই যে পাওয়ারটা নিচে চলে আসবে, আর পাওয়ারটা থেকে কত? একবার যাবে। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটার অন্তরীকরণ কত হবে? এটার অন্তরীকরণ কত হবে? ভালোভাবে দেখো, 2x না, দেখো 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2x। বুঝা গেছে? আবার আমি যদি তোমাকে কোশ্চেন করি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 9, 9x টু দি পাওয়ার 8 না। ধরো আমি যদি আরও বলি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এবার শেষ। মাইনাস 2 আগের সূত্র, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1, মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 অথবা মাইনাস 2 এক্স টু দি পাওয়ার এত। এবার দেখি এটা তোমরা বলবা ডিডিএক্স 1/x কিউব, এটার অন্তরীকরণ কত? আমি কি 1/x কিউবের কোনো ম্যাথ করাইছি? তাহলে তুমি কি এটাকে এভাবে ধরতে পারো না যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস 3 লেখা যায়? তো এবার সূত্র পালাও, মাইনাস 3টা এই পাশে আসবে, একদম সহজ বেসিক সূত্র। উপরে পাওয়ার যা থাকে সহগ হিসাবে আসবে, ওই পাওয়ার থেকে একবার যাবে। পাওয়ার কত? মাইনাস 3, পাওয়ার থেকে একবার দাও। তো এইটাকে আবার এভাবে লেখা যায়। বুঝছো অন্তরীকরণ? তো এই সূত্রগুলো সবগুলো কিন্তু আমাদের ওই যে ডাল আকারে আমরা বের করতে পারি। এখন তো আমাদের কাছে এত আজারের সময় নেই যে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে বের করবো। তো করো তাড়াতাড়ি। এখানে দেখো ম্যাথের অন্তরীকরণ অধ্যায়ে বিস্তারিত পাবো। আচ্ছা দেখো, একটু আগে আমরা একটা ম্যাথ পাইছিলাম কত? ওয়াই ইকুয়াল টু এক্স, এটার অন্তরীকরণ কত পাইছিলাম? ডিডিএক্স ওয়াই সমান সমান কত পাইছি? 1। ধরো তুমি এটা বিশ্বাস করো না কেন, এবার চলো দেখি। এখানে ডিডিএক্স ওয়াই এর মান কত? এক্স না, এক্স, এক্সের পাওয়ার কত? 1। সূত্র কি বলে? 1 এটা এক পাশে আনো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। সূচকের অঙ্ক তোমরা করছো 9 10-এ, তাহলে এটা হচ্ছে 1। বুঝছো এবার কেমন হয়েছে? তাহলে এই সূত্রটা কীভাবে আসছে এটা তো বুঝছো আশা করি। ওকে ফাইন। তো এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথ দিচ্ছি, ধরো এটা করো। এটা কত হবে আমারে বললো? রুট এক্স, এটা কত হবে? দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? কোনো কিছুর উপর রুট থাকলে এটার পাওয়ার কত? হাফ না, নাকি 1/2? কতক্ষণ না, 1 কত? 2। তাহলে এটার পাওয়ার কত? 1/2 কিংবা হাফ। তাহলে এটা এক পাশে চলে আসবে। তাহলে ডিডিএক্স, এই ডিডিএক্সে তখন আর হবে না, অন্তরীকরণ করলে তো ডিডিএক্স হবে না। তাহলে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস কত? 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? হাফ, এখানে কত? মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা এই পাশে লিখি। তাহলে সমান সমান হাফ এক্স টু দি পাওয়ার এখানে কত লিখতে পারি? 1/√x না, তো এটা সমান সমান 1/2√x। দেখো
এই সূত্রটা তোমরা মাথায় রাখবা। রুট এক্সকে অন্তরীকরণ করলে কত 1/2 রুট এক্স। যখন তোমরা অন্তরীকরণ করবা ম্যাথে তখন এটা মুখস্থ করা লাগবে আর কি সূত্র হিসাবে। এখন তো আমি বুঝে দিচ্ছি কেমনে আসছে, করো তাড়াতাড়ি। আমি কতগুলো ম্যাথ তোমাদের বাড়ি গেছে দিব, হ্যাঁ সবাই ম্যাথগুলো করবা বাসায়। এই পানি কি বিপদ সীমার উপরে না নিচে? হ্যাঁ আজকে এক্সাম ফি 100 টাকা, এটা জানো নি? গরিবের মারি খাইতে খাইতে তুমি অভ্যাস হয়ে গেছে। পুরস্কার দিলে আমার কাছে কিছু থাকে না। সবাই ক্যালকুলাস, আমরা পরবর্তী ক্লাসে যোগবিকরণ দেখবো আর কি। হ্যাঁ হ্যাঁ চলো তো দেখিছে, চলো তোদের পুরস্কার দমু 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 না আনি নাই। এই কেউ না বুঝার কেউ আসো, ভালো করে দেখো। তোমরা কিন্তু নিজের নিয়ে এখন ম্যাথমেটিশিয়ান ভাবি লেতেছো, বুঝতেছো অন্তরীকরণ করছো। ও মাই গড, ওকে। তো আমি এখন তোমাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা কোশ্চান দিব। কোশ্চান হচ্ছে y=x এর অন্তরীকরণ কত? আচ্ছা বলো তো এর অন্তরীকরণ কত হইতে পারে? y=x এর ফাংশনের অন্তরীকরণ কত হইতে পারে? অন্তরীকরণ মানে কি? x এর মানের জন্য y এর কতটুকু পরিবর্তন, যেহেতু এখানে x = y, তাহলে দেখো উপরে ধরো তুমি y এর মান 3, x এর মান কত হবে 3, y এর মান 5, x এর মান কত 3 থেকে 5 গেলে 2, ওখানেও 3 থেকে 5 গেলে 2, তাহলে উপরেও 2 নিচেও 2, আলটিমেট উত্তর কত 1। তো এটা থেকে আমরা একটা সূত্র স্থাপন করবো আর কি, যে কেমনে আসে আমি বুঝাচ্ছি আরেকবার। y=x, ধরো এরকম গ্রাফটা এরকম হবে না? ধরো x এর মান যখন 3, তাহলে y এর মানও কত হবে? যেহেতু x = y, তাহলে y এর মানও কত 3। ধরো x এর মান হচ্ছে 5, y এর মানটা কত হবে? এই 5 এখানে লিখতেছি কেন 5, তাহলে এই del x এর পরিমাণ কত 2, অলসো del y এর পরিমাণ কত 2। তাহলে আমরা অন্তরীকরণ মানে কি জানি? del x/del y। এখন আবার কেউ বলে না ddx লিখবেন না। ddx কখন লিখি? যখন অনেক ক্ষুদ্র ধরি, ছোট 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 ভ্যালু 0.001, হ্যাঁ এগুলো 2 কি 0.001, তাহলে এটা del x এর মান 2, এটার মান 2, আলটিমেট উত্তর আসে 1। তাহলে এই ফাংশনের অন্তরীকরণ কত 1। অনুরূপভাবে আমরা একটা সূত্র দাঁড় করাবো, এটা একটু উঠে নাও 2 সেকেন্ড সময়। ওকে, তো এইটা যদি বোঝা হয়, এখন আমরা একটা খুবই কালজয়ী একটা সূত্র, খুবই কি কালজয়ী একটা সূত্র আমরা এখন দেখাবো। সূত্রটা হচ্ছে ddx x⁴n, এটা সমান সমান লেখা যায় ভালোভাবে সবাই n x⁴n-1। কিছু বুঝছো? কিছুই বুঝো না, দেখো বুঝো। x⁴n তুমি কাকে অন্তরীকরণ করতেছো? x⁴n কে। x⁴ অন্তরীকরণ হবে ওই যে পাওয়ারটা নিচে চলে আসবে, আর পাওয়ারটা থেকে কত একবার যাবে। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি ddx x², এটার অন্তরীকরণ কত হবে? এটার অন্তরীকরণ কত হবে ভালোভাবে দেখো, 2x না, দেখো 2x⁴2-1, তার মানে 2x। বুঝা গেছে? আবার আমি যদি তোমাকে কোশ্চেন করি ddx x⁴9, 9x⁴8 না, ধরো আমি যদি আরও বলি ddx x⁻², এবার শেষ -2 আগের সূত্র x⁻² -2 -1 -2 x⁻³ অথবা -2 x⁻³ এত। এবার দেখি এটা তোমরা বলবা ddx 1/x³ এটার অন্তরীকরণ কত? আমি কি 1/x³ কোনো ম্যাথ করাইছি? তাহলে তুমি কি এটাকে এভাবে ধরতে পারো না যে ddx x⁻³ লেখা যায়?
তো এবার সূত্র পালাও, -3টা এই পাশে আসবে, একদম সহজ বেসিক সূত্র। উপরে পাওয়ার যা থাকে সহগ হিসাবে আসবে, ওই পাওয়ার থেকে একবার যাবে। পাওয়ার কত? -3, পাওয়ার থেকে একবার দাও, তো এইটাকে আবার এভাবে লেখা যায়। বুঝছো অন্তরীকরণ? তো এই সূত্রগুলো সবগুলো কিন্তু আমাদের ওই যে ডাল আকারে আমরা বের করতে পারি। এখন তো আমাদের কাছে এত আজারের সময় নেই যে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে বের করবো। তো করো তাড়াতাড়ি। এখানে লেখো, ম্যাথের অন্তরীকরণ অধ্যায়ে বিস্তারিত পাবো। আচ্ছা দেখো, একটু আগে আমরা একটা ম্যাথ পাইছিলাম কত, y = x, এটার অন্তরীকরণ কত পাইছিলাম, ddx y = কত পাইছি 1। ধরো তুমি এটা বিশ্বাস করো না কেন, এবার চলো দেখি। এখানে ddx y এর মান কত, x না, x এর পাওয়ার কত 1। সূত্র কি বলে, 1 এটা এক পাশে আনো, x⁻1 - 1, তাহলে x⁻0, x⁻0 মানে কত 1। সূচকের অঙ্ক তোমরা করছো 9 10-এ, তাহলে এটা হচ্ছে 1। বুঝছো এবার কেমন হয়েছে? তাহলে এই সূত্রটা কিভাবে আসছে এটা তো বুঝছো আশা করি। ওকে ফাইন। তো এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথ দিচ্ছি, ধরো এটা করো। এটা কত হবে আমারে বললো, √x, এটা কত হবে? দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, কোনো কিছুর উপর রুট থাকলে এটার পাওয়ার কত, হাফ না, নাকি 1/2? কত না, 1/2। তাহলে এটার পাওয়ার কত, 1/2 কিংবা হাফ। তাহলে এটা এক পাশে চলে আসবে। তাহলে ddx, এই ddx তো তখন আর হবে না, অন্তরীকরণ করলে তো ddx হবে না। তাহলে হাফ x⁻½ কত 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, হাফ, এখানে কত x⁻−½ এটা এই পাশে লিখি। তাহলে সমান হাফ x⁻, এখানে কত লিখতে পারি 1/√x না, তো এটা সমান 1/2√x। দেখো এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, √x-কে অন্তরীকরণ করলে কত 1/2√x। যখন তোমরা অন্তরীকরণ করবা ম্যাথে তখন এটা মুখস্থ করা লাগবে আর কি সূত্র হিসাবে। এখন তো আমি বুঝে দিচ্ছি কেমনে আসছে, করো তাড়াতাড়ি। তো ddx এটা করো তো সবাই। এই দেখো এটাকে কিভাবে করবা, ddx x⁻1/3, তাহলে 1/3টাকে এক পাশে আনবা, x⁻1/3 - 1, 1/3 x⁻3, 3 থেকে এখানে নিচে কত 3, তাহলে এখানে হবে 3 না 1 থেকে 3 গেলে -2, এটাই আনসার। এটাও এইভাবে রেখে দিতে পারো, বুঝছো? অথবা আরেকভাবে নিতে পারো, কেমনে, 1/x⁻, কত 2/3। তো আবার এটাকে এইভাবে একটু মানে মজা করতে পারো আর কি, ম্যাথ নিয়ে দুষ্টামি করতে পারো আর কি। তো 2টাকে যদি বাইরে নিয়ে আসো অসুবিধা আছে, এটাকে আরও লিখতে পারো এরকম। আরে এগুলো সূচকের কাজ। তাহলে এখন দেখো 1/, এটাকে এইভাবে লিখতে পারো না, কোনো অসুবিধা আছে? ওই যে x⁻1/3 থেকে 3 ভিত্তিক x, আর এখানে স্কোয়ার আছে, বুঝছো? ওকে ফাইন, ভালোই অন্তরীকরণ জানি গেছো। এখন চলো, এটা বুঝে গেছে? চলো ধরো আমি তোমাদেরকে দিলাম ddx, এই ddx 5, এটার অন্তরীকরণ কত? না তুমি বাদে, তুমি 26 ব্যাচ বাদে, কেন 0 বলতে পারবা? এটা আর পারবা না, মুখস্থ করে আসছো না। এই কনস্ট্যান্টের অন্তরীকরণ 0 কেন? এটার অন্তরীকরণ 0 কেন? কেন বলতে পারবা? এই কে বলতে পারবা? পারবা না? দেখো এটা আমরা আবেগ এবং বিবেক দুই নিয়মে দেখবো যে কেন কনস্ট্যান্টের অন্তরীকরণ 0 হয়। এই সামনে টেবিলের দিকে তাকান,
5 একটা কি কনস্ট্যান্ট ভ্যালু না? তুমি এক্স এর ধরলে এক্স এর মান 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 5 এর মান কি 2 ধরতে পারবা? 5 তো 5 এ। আব্বা তো আব্বা হয়, আব্বারে জেডা বানাবে কেমনে? নাকি খালুরে আত্মীয় বানাই, খালুর লাগে অন্য সম্পর্ক করি, খালুরে জেডা বানালে দেবে নাকি? মানে তোমার আব্বা আমার পরিচয় তুমি ইয়ে করে নিতে পারবে নাকি? আব্বারে বলবে আমার ছোট ভাই বাপ, হ্যাঁ, নাকি আমার জামাই, এরকম বলবা? যাক, তো এখন দেখো, ধরো এখানে y=5, ধরো এই y=5, ভাই এদিকে তাকান একটু, y=5, তার মানে y এর মান আজীবন 5 থাকবে। তার মানে ধরো এর y হচ্ছে 5 এতটুকু। এখন তুমি x এর মান যতই পরিবর্তন করো, x এর মান 1 y এর মান 5, x এর মান 2 y এর মান 5, x এর মান 3 y এর মান 5, তাহলে x এর মান যাই পরিবর্তন করো y এর কোনো মান পরিবর্তন হতেছে। তার মানে তুমি অন্তরীকরণ কি জানো? del y বাই del x। তো del yটা কি হয়? 0 হয়। তুমি এখানে পরিবর্তন 100 না 200 500 তোমার যাই খুশি করো, কোনো অসুবিধা নাই। বাট এখানে যদি ধরো সামথিং ধরো এখানে 3 দিলাম, 0 না? বুঝছো এবার কেন কনস্ট্যান্ট 0 হয়? এবার আসা এটা তো আমরা আবেগ কিংবা গ্রাফিক্যাল দেখলাম, আমরা এবার আমরা ম্যাথমেটিক্যাল ভাবে দেখবো। আচ্ছা এইদিকে দেখাও, হ্যালো ddx 5, এখানে 5 এর নিচে 5 এর সাথে একটা 1 গুণ আকারে লেখা যায় না? লেখা যায় 100%। তাহলে যে এখন দেখো আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব? তাহলে আমাদের ফাংশনটা এক্স এর আসতে হবে, বাট এখানে তো কোনো এক্স কিছু নাই। আচ্ছা তুমি যদি এইভাবে লেখো, তোমার কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে, মনে কষ্ট আছে? নাই, কারণ 1 এর মান x⁻0। x⁻0 কেন 0 লিখলাম? আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, দ্যাট মিনস এখানে আমরা এক্স এর একটা ফাংশন আনলাম। ওকে ফাইন। তো এখন 5টা কি কনস্ট্যান্ট না? 5কে অন্তরীকরণ করা যাবে। মনে রাখবা অন্তরীকরণ করার ক্ষেত্রে, এবং এটা আমি আর একটু ডিপলি বলবো একটু পরে, অন্তরীকরণ করার ক্ষেত্রে এবং যৌগিকরণ করার ক্ষেত্রে যদি একটা ধ্রুবক এবং একটা রাশি থাকে, ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসবা। আবার কেন? কারণ ধ্রুবককে তুমি পরিবর্তন করতে পারবা, অন্তরীকরণ করতে পারবা? পারবা না। আমার কথা বুঝছো? যদি মানে একটা, যেমন দেখো এখানে তুমি এটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক পাচ্ছ, এখানে একটা ফাংশন পাচ্ছ, তাহলে তোমার কাজ কি হবে? ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসা। কেন? কারণ ধ্রুবকতে তুমি অন্তরীকরণ করতে পারবে না, ধ্রুবক চেঞ্জ হবে না, এটাকে আমরা একটু আগে দেখছি। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি 5 ddx x⁻0, বুঝছো? ওকে, তো 5 এবার x⁻0, 0টা শখটা 0 আকারে আসবে, x⁻0 - 1 আলটিমেটলি রসগোল্লা। বুঝছো কেন 0 আসবে? এটা হচ্ছে গ্রাফিক্যাল দেখাইলাম, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল দেখাইলাম। এবার উঠাও তাড়াতাড়ি। আচ্ছা এতটুকু আশা করি বুঝা গেছে। এতটুকু বুঝা গেলে এবার একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন। ধরো যদি আমাদের ফাংশনগুলো যোগ আকারে থাকে, একাধিক ফাংশন যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকলে বা গুণ আকারে থাকলে দেখবো। লেখো এই কেজ, এটা হচ্ছে ধরো কেজ 1 অন্তরীকরণের ক্ষেত্রে একাধিক ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে, এই দেখো আমি আজকে অনেকগুলো ম্যাথ বাড়ি কেস দিব, হ্যাঁ সবাই বাসাবাসি করবা। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে ডাইরেক্ট শুরু করতেছি, তাহলে তোমাদের আর কষ্ট হবে না। দিদিকে এক্সাম্পল দিয়ে ধরো, এখন কলম শনিকটা একটু কলম বন্ধ করেন। ধরো একটা ম্যাথ দিলাম ddx x², শনিকটা আবার ঘুমিয়ে যেতাম বলি নাই, 5x + 3। ভাইয়া এইটাকে অন্তরীকরণ করতে বলছি, বুঝছো? বলতো এখানে আলাদা 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 কয়টা জিনিস আছে? 3টা জিনিস। এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে 3টা জিনিস আছে, x² 5x3। এইরকম যদি থাকে এটাকে অন্তরীকরণ করতে পারবা কেউ? হ্যাঁ তুমি বাদে, তুমি হ্যাঁ কই না, কারণ তুমি তো 26 ব্যাচ। আচ্ছা ওকে, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি ddx x², মানে কোনো একটা রাশি যোগ বা বিয়োগ আকারে থাকলে আমি ওইটাকে আলাদা আলাদা প্যাকেট করে করতে পারি, বুঝছো? ধরো একটা প্যাকেটে যদি 5টা চকলেট থাকে, আমরা ওই 5টা চকলেটকে আলাদা আলাদা আবার প্যাকেট করব। তো এটাকে একবার প্যাকেট করছি, এবার এইটাকে নতুন একটা প্যাকেট করছি, আবার এটাকে প্যাকেট করছি, বুঝা গেছে? এবার প্যাকেটের ভিতরে আমরা সুলিমুলি খামো আর কি। দেখো ddx x², এটার অন্তরীকরণ কত বলো মুখোমুখি? কত? 2x না? 2x, 2 থেকে আবার 1 বাদ দিলে 1, তাহলে 2x। এই অন্তরীকরণ করলে আবার ddx লিখবা, দুইটা মাইট দিব, একটা না। এখানে কি লিখবো? 5 এবং x, 5টা কি একটু আগে দেখাছিলাম, একটু আগেই কনস্ট্যান্ট, তাহলে 5টাকে আমরা কি বাইরে নিয়ে আসবো, ddx, আর এখানে কত থাকবে? x4 থাকবে। আর এখানে 3টা কি কনস্ট্যান্টের অন্তরীকরণ কত? 1 কে বলছে ওই ফানি ভিতরে শুভম, এখানে 0, বুঝা গেছে? ওকে, তাহলে 2x
আর এখানে 5 ddx x, এটার অন্তরীকরণ কত 1 না, x এর পাওয়ার কত 1, 1 কে বাইরে নিয়ে আসো, আবার 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 1 × x টু দি পাওয়ার 0, তার মানে 1, আর এখানে কত x টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 × 1, 1 এ 1 গুণ করলে 1। বুঝা গেছে? এগুলো আসলে একটু মনে করতে হবে, বুঝছো? তোমরা একটু বড় হয়েছো না। তাহলে উত্তর কত আসে 2x + 5। তাহলে এই রাশিটার অন্তরীকরণ হচ্ছে এটা। তোমরা যখন যোগজীকরণ করবা না, দেখবা এই রাশিটা যোগজীকরণ এরকম কিছু একটা হবে। আচ্ছা দেখো, এবার তোমরা এটা করবা, যদি এটা করা হয়, আমি বাড়িকে দিয়ে মানে এখন করবা আর কি, x টু দি পাওয়ার 6 - 5x + 9 -9x³ + 10x² + 7, এটার অন্তরীকরণ সবাই করবা। কোর্সটা কি দেখো, এটা দেখো কেমনে করবো, আলাদা আলাদা প্যাকেট করো। ddx x টু দি পাওয়ার 6 - ddx 9x³ প্লাস ddx, আদিত্য এদিকে তাকাও, ফুলক ফাঁকিবাজ এদিকে তাকা, ddx কত 7। তাহলে এখন দেখো এটা অন্তরীকরণ x টু দি পাওয়ার 6 এর অন্তরীকরণ কত 6x টু দি পাওয়ার 5, কারণ যে একবার দিব সুযোগ, বুঝতেছ? তাহলে 6x টু দি পাওয়ার 5 মাইনাস এখানে 9টাকে বাইরে নিয়ে আসবো, ddx x³ করবো, কারণ 9 কনস্ট্যান্ট, এটাকে আমরা অন্তরীকরণ করার সাহস আমাদের নাই। 16 কনস্ট্যান্ট অন্তরীকরণ করার সাহস আমাদের নাই। 7কে অন্তরীকরণ করলে 0, তাহলে এখানে কত হবে 6x টু দি পাওয়ার 5, আর এখানে কত হবে 9x³ অন্তরীকরণ করলে কত, ছোটো ছোটো করে করি, তাহলে 3x² না, প্লাস এখানে কত 16, আর এখানে কত 2x না, এখানে 0 আর লিখলাম না, তাহলে এখানে কত 6x টু দি পাওয়ার 5 মাইনাস 27x² প্লাস 32x। এই বাচ্চারা হয়েছে সবার? তাহলে যোগ বিয়োগ আকারে যদি আলাদা আলাদা দেওয়া থাকে, আমি সবগুলো আলাদা প্যাকেট করে ফেলবো, খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা এখন দেখো কেস 2, এই কেস 2 দুটি ফাংশন গুণাকারে থাকলে, রেকর্ড চলতেছে? এই দেখো দুটি ফাংশন গুণ আকারে থাকলে, হ্যালো এদিকে তাকান, হ্যালো 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 লেখার দরকার নেই। ধরো ddx একটা ফাংশন u আর একটা ফাংশন b, একটা ফাংশন u আর একটা ফাংশন কি b, আমি এক্সাম্পল দেব। তখন এটাকে হবে দুইজনের সাথে সংসার করতে হবে, ঠিক আছে? এই বেটার দুই বউ, প্রথমে একে রাখবে, একে তালাক দিবে, একে রাখবে, একে তালাক দিবে, দুজন লোক এক লোক সংসার করে তোর মারামারি লেগে যাবে। তাহলে যখন ইউকে বাইরে নিয়ে আসবে, ইউ গেট আউট, ইউ বাইরে নিয়ে আসবে বলতে এটাকে যে ম্যাথের ভাষা বলে কনস্ট্যান্ট ধরা হয় আর কি, একটাকে কনস্ট্যান্ট ধরে আর একটাকে নিয়ন্ত্রীকরণ করা হয়। তখন কাকে অন্তরীকরণ করবে? বিকে। এবার বিকে তালাক দিয়ে দিবে, বিয়ে করবে কাকে? ইউকে। এটাই মানে দুটো ফাংশন যদি দেওয়া থাকে, একটাকে বের করে আরেকটাকে অন্তরীকরণ, একটাকে বের করে আরেকটাকে অন্তরীকরণ। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। আসো ম্যাথ আমি দেখাই, এই কলম সৈনিক। তাহলে ধরো ddx x³ ধরো x² না, x³ ধরো sin x। এখন দেখো x³ একটা অ্যালজেব্রিক ফাংশন, এটা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো এখন তোমার মনে হতে পারে স্যার কোনটাকে ইউ ধরবো, কোনটাকে বি ধরবো, কোনটাকে প্রথম বো, কোনটাকে দ্বিতীয় বো ধরবো, কোনো অসুবিধা নেই। ক্ষেত্রে যোগজীকরণ অসুবিধা আছে, অন্তরীকরণে যাকে তুমি ইউ ধরো, কারণ একবার একটাকে বার করো, আরেকবার আরেকটাকে বার করবো। এই লেখাটা আগে লিখলে অসুবিধা হইতো, হ্যাঁ? তাহলে আমরা এটাকে কি লিখবো? প্রথমে x³ লিখবো, তারপরে কে থাকবে? sin x। এবার সংসার থেকে বের হয়ে যাবে কে? sin x। এবার সংসারে ঢুকবে কে? x³। তাহলে দেখো x³ আপাতত মনে রাখো, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। sin x এর অন্তরীকরণ কি? cos x। মানে sin x, আমি সূত্রগুলো এখন লেখা দিই নাই, লেখা দিব একটু পরে। sin x এর অন্তরীকরণ কত? cos x। এখন sin x থাকে গেছে, আর x² x³ অন্তরীকরণ কত? 3x²। এটাই আনসার। উঠাও লেখো। এটা কত নাম্বার কেস? হ্যাঁ, দুটি ফাংশন ভাগ আকারে থাকলে। কেউ কোনো অংশ জিনিস না বুঝলে আমি রেকর্ড ক্লাসটা দিলে আবার বুঝবে, এটা খুবই ইম্পর্টেন্ট বেসিকটা, বুঝছো?
ম্যাথ করতে গেলে কিংবা ফিজিক্সের আরও জিনিসগুলো লাগলে তোমার কাছে ভালো লাগবে, নাহলে আসলে বমি করে আসলে বেশি দিন থাকা যায় না, বদহজম বেশিক্ষণ থাকে না, হজম হলে রক্তে মিশিয়ে যেতে হবে এগুলা, ঠিক আছে। আমি তোমার গিলি খাওয়া দিতে পারলাম, এটা মুখস্থ করো বুঝোস না কিনলেই, ঠিক আছে। দুটি ফাংশন বাঁকাগারে থাকলে, ধরো ডিডিএক্স উপরে ইউ নিচে বি, এরকম দুটি ফাংশন থাকলে এটাকে আমরা কীভাবে করবো, সূত্রগুলো খেয়াল রাখো। এবং আমি আরও বলতেছি, এই যে আমি সূত্রগুলো লিখছি যে কেন একে বার করতে হবে, তোমরা যখন ম্যাথে করবা তখন এগুলো বুঝবে যে কেন আসলে বার করতে হবে, বুঝছো। তো এখন তো করতে করে ধরো আজকে সন্ধ্যে হয়ে যাবো, তো নিচে কী করবা, বি স্কয়ার দিবা, সূত্র আর কি এগুলো। এখানে এবার উপরে হবে ওই আগের কাজটা, বিকে রাখি কার সাথে সংসার, ইউ এর সাথে, এবার একটা মাইনাস দিবা, ইউকে রাখি বি এর সাথে সংসার, এটা সূত্র। কেন দিছি সূত্র না, এটা কোশ্চেন আসতে পারে, এটা আমরা ম্যাথ যে জানবো আর কি। বি স্কোয়ারকে রাখছি, নিচেরটাকে স্কোয়ার করবো, বিকে রাখি ইউকে অন্তরীকরণ মাইনাস ইউকে রাখি বিকে অন্তরীকরণ। এটা হচ্ছে আমাদের বেসিক ল কিংবা সূত্র। এখন আমরা এই বেসিক ল কিংবা সূত্র দিয়ে ম্যাথ করব। ওকে ভাই, না আসো, ধরো ডিডিএক্স উপর হবে সাইন এক্স, নিচে হবে ধরো এক্স কিউব। এটাকে আমরা অন্তরীকরণ করব, এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব। তো দেখো নিচে কি হবে, নিচেরটাকে বি ধরবো না, নিচেরটাকে কি করব, বর্গ করব। দ্যাট মিনস আমরা এখানে লিখবো এক্স কিউব হোল স্কয়ার। ভাই প্লিজ এখন লিখিও না। তারপরে এখানে আমরা কাকে রাখবো, কাকে, ভিকে, মানে এক্স কিউবে রাখবো, কাকে অন্তরীকরণ করব, সাইন এক্সকে। এবার মাইনাস সাইন এক্সকে রাখবো, এক্স কিউবে অন্তরীকরণ করব। তো এবার লেখো এক্স কিউব, সাইন এক্সের অন্তরীকরণ কি একটু আগে বলছি, কজ এক্স, এই তো পোলাপেন পারে। সাইন এক্স, এক্স কিউবের অন্তরীকরণ কত, 3x স্কয়ার, নিচে কত হবে, x⁶, এটাই আনসার রাখতে পারো, অথবা তুমি ক্যালকুলেশন বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমরা লিখতেছি যে অন্তরীকরণ এর বেসিক সূত্রসমূহ। অনেক সূত্র আছে বুঝছো, আমি বেসিকগুলো লিখে দিচ্ছি আর কি। এক নম্বর সূত্রটা তো তোমরা একটু আগে দেখছো, ডিডিএক্স x⁴n কত হবে, n x⁴n-1। 2 নম্বর সূত্র ডিডিএক্স সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত, কথা বলো না, কজ এক্স। 3 নম্বর সূত্র ডিডিএক্স কজ এক্সকে অন্তরীকরণ করলে কত, মাইনাস সাইন এক্স। 4 নম্বর সূত্র ডিডিএক্স ট্যান এক্সের অন্তরীকরণ করেছে সেক স্কয়ার এক্স। এগুলো ভালো করে মাথায় রাখবা। তারপর আর কি কি সূত্র দরকার আছে, সাইন এক্স কজ এক্স, ওকে, কট এক্স, ডিডিএক্স কট এক্স মাইনাস কোসেক স্কয়ার এক্স, ডিডিএক্স সেক এক্স, এটার উত্তর হচ্ছে সেক এক্স ট্যান এক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে ট্রাইকোনোমেট্রিক। তারপর আরও আছে 7 নাম্বার ডিডিএক্স লন এক্স সমান হচ্ছে 1/x। 8 নাম্বার ডিডিএক্স লগ এ ভিত্তিক এক্স, এটার সূত্র হচ্ছে 1/a লগ এ ভিত্তিক ই। তারপরে 9 নাম্বার ডিডিএক্স e⁴x, এটার সূত্র হচ্ছে e⁴x। 10 নাম্বার ডিডিএক্স a⁴x, এটার সূত্র হচ্ছে a⁴x লন এ। এই সূত্রগুলো একদম টাটকা মুখস্থ থাকতে হবে। ইনভার্সেরগুলো এখন লিখে দিচ্ছি না আপাতত, এগুলো জানলে এনাফ। চেইন রুল, তোমরা এক্স চিনো, এক্স, ওকে। চেইন রুলটা কি আমরা একটু দেখি। ধরো তোমারে বলছে ডিডিএক্স সাইন এক্স কিউব, এটা এই অঙ্কটা করতে একটু ভালোভাবে মনোযোগ দাও। দেখো আমরা ডিডিএক্স সাইন এক্স কিউবের কোনো সূত্র জানি, আমরা কিছু সূত্র জানি। ডিডিএক্স সাইন এক্স ভালোভাবে খেয়াল করে, এটা কিন্তু সবাই বুঝে না, প্রথম ধাপে একটু বুঝতে হবে আমাদের। ডিডিএক্স সাইন এক্স, তাহলে এখন দেখো আমি এক্স ধরবো এক্স কিউবকে, কাকে এক্স ধরবো, তাহলে ডিডিএক্স সাইন এক্স এটার অন্তরীকরণ কত, ডিডিএক্স সাইন এক্স এটার অন্তরীকরণ কত, তাহলে কজ এক্স মানে কি,
এক্স কিউব। তো তুমি যাকে এক্স ধরছো সেটা তোমার এক্স না, সে তো অন্য কারো এক্স, সেটা কার এক্স? তা তুমি এক্স কাকে ধরছো? এক্স কিউবে না, এজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স এক্স কিউব। বুঝছো? আমি আরো কয়েকটা এক্সাম্পল করাবো, তখন ক্লিয়ার হবা। তাহলে কজ এক্স কিউব, আর এখানে এটাকে করলো 3x স্কোয়ার। এখন তুমি বলতে পারো স্যার তাহলে আমি আবার অন্তরীকরণ করি, তো আবার করো, এখানে এক্সকে অন্তরীকরণ করলে তো 1, এটা তো লেখা লাগে না। বুঝছো? 1 আসা পর্যন্ত সেইন রুল এটাকে বলো আর কি, যে তুমি ওই যে তোমার এক্স আসা পর্যন্ত, তোমরা সব আরেকজনের এক্স, তোমার এক্স আসা পর্যন্ত তুমি এটাকে অন্তরীকরণ করতে হবে নাকি? দুষ্টুভাবে বুঝাইলে পোলা মানে একটু বেশি বুঝে। তারপরে ধরো আমি আরও বললাম ডিডিএক্স ডিডিএক্স লন এক্স কিউব, এটা বলো তো। তাহলে আমরা সূত্র কি জানি? ডিডিএক্স লন এক্সের সূত্র কি? 1/x। তাহলে এখানে এক্স কাকে কল্পনা করব? তাহলে ডিডি, ধরো যদি সূত্র এরকম থাকে ডিডিএক্স লন আম গাছ, উত্তর হবে 1/আম গাছ। তো এখানে ডিডিএক্স লন এক্স কিউব, এক্স আমি এক্স কাকে কল্পনা করছি? তাহলে 1/x কিউব, যাকে আমি এক্স চিন্তা করছি সে তো আমার এক্স না, সে তো লনের এক্স ছিল, এখন আমার এক্স লাগবে। আমার এক্স কত? এক্স কিউব। তাহলে ডিডিএক্স এক্স কিউব, তাহলে 1/x কিউব, আর এখানে কত হবে? 3x স্কোয়ার। এটাই আনসার, এটাকে বলে চেইন রুল। মানে আমার এক্স আসা পর্যন্ত আমি এটাকে অন্তরীকরণ করতে থাকবো। এখন তো আমার এক্স পাই গেছি, এক্সকে আবার অন্তরীকরণ করো, তাড়াতাড়ি উঠাও। এই চেইন রুল লিখছো না চেইন ভুল লিখছো? রর বুন্দা দাও।